সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা, সাজা 50 জনের। কৃষি গবেষণার সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বললেন প্রধানমন্ত্রী। টিকার জন্য 1.5 লাখ মানুষের নিবন্ধন। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়। মিরাজের সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টের রানের পাহাড় বাংলাদেশের। এডি নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি রাত 8টার নিউজ আওয়ারে। জানিয়ে দিচ্ছিলাম সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। 2002 সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সাতক্ষীরায় গুলি করে মেরে ফেলার চেষ্টার ঘটনায় সেই সময়ের বিএনপির সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ 50 আসামির সবাইকে সাজা দিয়েছেন আদালত। ঘটনার 19 বছর পর আজ 34 আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ হুমায়ুন কবির। 2001 সালে বিএনপি জামাত জোট সরকার গঠন করার পরপরই সারা দেশে সংখ্যালঘু এবং আওয়ামী সমর্থকদের উপর হামলা, নির্যাতন এবং ধর্ষণের একের পর এক ঘটনা ঘটতে থাকে। 6টা বার পিঠে দেওয়ার পরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর হাত থেকে চাউলের ব্যাগ আগে পড়ে গেছে। আমি চিৎকার করছি, আমাদের মাছ ধরতেছে দাম করিয়ে বড় বড় রান্দা, কুড়ুল, খন্তা, কোদাল। কয়জন অত্যাচার করছে? তো ওই 3 জন গিলে কদিন, ওই একজন পুরুকুতু গিলে আর 2 জন হাত পায়ে ধরে ধরম বাবা বলে। সেই সময়ে সাতক্ষীরার কলরোয়ায় এক মুক্তিযোদ্ধার স্ত্রীকেও ধর্ষণ করে দুর্বৃত্তরা। 2002 সালের 30 আগস্ট বিপদগ্রস্ত সেই পরিবারকে দেখতে কলরোয়া গিয়েছিলেন সেই সময়ের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। ঢাকা ফেরার পথে কলরোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বোমা মারা হয় শেখ হাসিনার গাড়ি বহরে। গুলি করে তাকে হত্যার চেষ্টা করা হয়, ভাঙচুর করা হয় গাড়ি। প্রায় 400-500 বিএনপি সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। বিএনপি আমলে এই ঘটনার মামলা নিয়ে নানান নাটকের পর 2014 সালে নতুন করে মামলাটি পুনরুজ্জীবিত হয়, যদিও মামলা আটকাতে একাধিকবার হাইকোর্টে গিয়ে ব্যর্থ হয় আসামিরা। আসামিপক্ষ এত প্রবল ছিল যাতে এই মামলাটা কখনো বিচার না হয়, সে পরিপ্রেক্ষিতে 2017 সালে এই মামলাটি মহামান্য হাইকোর্টের এটা স্টে করে রাখে। মূল আসামি সাতক্ষীরা 1 আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, আরিফুর রহমান রঞ্জু এবং রিপনকে 10 বছর করে সাজা দেয় আদালত। এদের মধ্যে রঞ্জু পলাতক। বাকি 47 আসামিকে 4 বছর থেকে 9 বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। টোটাল সাজা প্রায় 26 বছর পর্যন্ত হইতে পারত, কিন্তু সর্বোচ্চ এখানে দেখা যাচ্ছে 10 বছর সাজা হয়েছে। কলারোয়া থেকে যশোর ঢাকায় যাওয়ার পথে 4 জায়গায় পথসভা করছিলেন, নাভারণ, জিগরগাছা, খাজুরা, যশোর। এই 4টি জায়গায় উনি অনেকের নাম বললেও মিস্টার হাবিবুল ইসলাম হাবিবের নাম বলেননি। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ। দেশের কোন অঞ্চলে কোন ফসল ভালো হয় গবেষণা করে তার একটি জোন ম্যাপ করার প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 100 কৃষি প্রযুক্তি এটলাস গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রেজন ফয়েজের রিপোর্ট। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার তালিকার একেবারে উপরের দিকে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেজন্যই কৃষি গবেষণা কার্যক্রমকে বরাবরই গুরুত্ব দিয়েছে সরকার। সেই লক্ষ্যেই সেরা 100টি কৃষি প্রযুক্তির বর্ণনা সম্বলিত গ্রন্থ প্রকাশ করছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ গ্রহণ করেছে কৃষি মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 100 কৃষি প্রযুক্তি এটলাস গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বললেন, কৃষিকে সবসময় গুরুত্ব দিয়েছে তার সরকার, বিশেষ করে গবেষণার প্রতি। আমাদের গবেষণা যত বাড়বে তত বেশি আমি মনে করি যে আমরা আমাদের কৃষিপণ্য উৎপাদনও করতে পারবো, তার মানও ঠিক থাকবে। এ সময় তিনি জোর দিয়েছেন দেশের কোথায় কোন ফসল ভালো হয় তা নিয়ে গবেষণার। দেশের মাটির উর্বরতা এবং পরিবেশ বিবেচনা করে আমাদের কোন অঞ্চলে কোন ফসল সব থেকে ভালো এবং বেশি উৎপাদন এবং উন্নত মানের উৎপাদন হতে পারে তারও একটা জোন ম্যাপ করা দরকার। এই ম্যাপিংটা খুব বেশি প্রয়োজন। দেশীয় বাজার যেমন আমাদের বাড়ছে, আবার বিদেশেও যেন আমরা রপ্তানি করতে পারি, সেটা মাথায় রেখে আমাদের মাটির উর্বরতা, সেখানকার পানির অবস্থা এবং আবহাওয়া, জলবায়ু, পরিবেশ এগুলি বিবেচনা করে আমাদের কোন অঞ্চলে কোন ধরনের ফসল বেশি হবে, ভালো হবে, উন্নত মানের হবে, বেশি উৎপাদন হবে, অল্প খরচে উৎপাদন হবে, তার একটু গবেষণা করা প্রয়োজন। উৎপাদন বাড়ানো এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার ব্যাপারেও এ সময় জোর দেন প্রধানমন্ত্রী। আমি যখনই যা উৎপাদন করবো আমার এটা মনে রাখতে হবে যে আমার দেশের আভ্যন্তরীণ বাজার আরও বাড়াতে হবে, অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। তো সেই ক্রয় ক্ষমতা বাড়বে, তাদের চাহিদা যাতে আমরা পূরণ করতে পারি, দেশের চাহিদা মিটিয়ে আমরা যেন বিদেশে রপ্তানি করতে পারি, সেইভাবেই আমাদের পণ্য উৎপাদন করা। এবং যেহেতু বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল, কাজে আমি সবসময় কৃষিকেই আমি বেশি গুরুত্ব দিয়ে থাকি। আর এই কৃষিভিত্তিক শিল্প আমাদের গড়ে তোলা একান্তভাবে প্রয়োজন এবং সেটাই আমরা করতে চাই এবং সেটা আমরা করব। রেজওয়ান ফয়েজ, ATN নিউজ, ঢাকা। দেশের করোনা পরিস্থিতি। করোনা আক্রান্ত হয়ে দেশে আরও 13 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮,১৭৫-এ। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সকাল ৮টা পর্যন্ত 15,273 জনের নমুনা পরীক্ষা করে 485 জন করোনার আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তাতে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,37,030-এ। আর বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 611 জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ 4,81,917 জন। গুজব ও বিভ্রান্তি কাটিয়ে এরই মধ্যে টিকার জন্য নাম নিবন্ধন করেছেন 1.5 লাখ মানুষ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এই তথ্যের সঙ্গে আরও জানালেন, এপ্রিল মেতেই আরও 6 থেকে 6.5 কোটি টিকা এসে পৌঁছবে। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবসের আলোচনায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। 1.5 লক্ষ লোক অলরেডি নিবন্ধিত হয়েছে এবং প্রতি ঘন্টায় এখন অনেক বাড়ছে এবং আমরা 7 তারিখে আমরা সারা বাংলাদেশে কার্যক্রম শুরু করব একযোগে। অর্থাৎ দিনে দিনে মানুষের মাঝে টিকার প্রতি আগ্রহ বাড়ছে এবং টিকা পেতে সমস্যায় পড়তে হবে না। 3 কোটি টিকা দিব এবং আমাদের সরকার ক্রয়কৃত এবং কোভ্যাক্স থেকে আমরা আশা করতেছি আরও 6 কোটি 6.5 কোটি আমরা টিকা পাবো। সেটাও আমরা এপ্রিল মে থেকে আমরা আশা করছি কিছু পাবো। এর আগে ক্যান্সার দিবসের আলোচনার মূল মঞ্চের বক্তব্যে আশ্বস্ত করছিলেন মন্ত্রী। যেখানে জীবনের বিষয় নিয়ে কেউ ছিনিমিনি কেউ করে না, এটা আমরা করতে দিব না। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বিদেশে বসে বসে করে, বিদেশি টেলিভিশন চ্যানেলে করে, বিদেশি পত্রপত্রিকার মাধ্যমে করে। কোনো রকমের কনস্পিরেসি বাংলাদেশে কার্যকারী হবে না। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ABM খুরশিদ আলম জানালেন, টিকাদানের লক্ষ্যমাত্রায় কিছুটা পরিবর্তন এসেছে। এই মাসে টিকা দেওয়া হবে 35 লাখ মানুষকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান জানান, অ্যাপস ছাড়াও টিকা সেবার সুবিধা পাওয়া যাবে। আমরা এর বাইরেও কিভাবে মানুষকে টিকা দেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণ করেছি। সমস্ত কমিউনিটিকে আমরা যাতে এই টিকাটা দিতে পারি এবং এই করোনা থেকে যাতে আমরা আল্লাহ যেন আমাদেরকে উদ্ধার করে, আমরা ভালো আছি এই সান্ত্বনা নিয়েই শুধু আমরা আছি না, আমরা আরও কিভাবে ভালো করা যায়, বাংলাদেশ থেকে টোটালি এটা কিভাবে আমরা এই করোনাকে মুক্ত করতে পারি সেই পদক্ষেপগুলো আমরা নিতে চাচ্ছি। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানাও জানিয়েছেন, নিবন্ধনের জন্য মোবাইল অ্যাপস পেতে অপেক্ষা করতে হবে। তাই গ্রাম, শহর ও পৌরসভার নাগরিকদের জন্য বিকল্প ব্যবস্থা থাকছে। দ্বিগুণ তিনগুণ হারে বাড়ছে এবং আশা করছি যে সবাই নিবন্ধিত হবেন। গ্রামাঞ্চলে বা ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে কিছু উদ্যোক্তা আছে যারা তথ্য সেবা দিয়ে থাকে। আমাদের সিটি কর্পোরেশনে যারা কাউন্সিলর আছেন
প্রত্যেক ওয়ার্ডের, সেই ওয়ার্ড কাউন্সিলররাও এই ক্ষেত্রে কাউন্সিলের অফিস থেকে এই ধরনের সহায়তা করা হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। এইচএসসি ও সমমানের পরীক্ষার মূল্যায়নের ফল প্রকাশ হলেও 2020-21 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কবে হবে তা নির্ভর করছে করোনার বিদ্যমান পরিস্থিতির ওপর। আপাতত করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। বাকিটা দেখব শফিকুল হকের রিপোর্টে। এবার এইচএসসিতে শতভাগ পাস, কারণ জেএসসি ও এসএসসির ফল গড় করেই এইচএসসির মূল্যায়ন হয়েছে। ফলে ভর্তি পরীক্ষা নিয়ে তীব্র প্রতিযোগিতা যে হবে সেটা স্বাভাবিকই। হিসাবটা সহজ, যেখানে গড়ে বছরে পাশ করে 9 লাখ শিক্ষার্থী, এবার সেখানে পাশ করেছে 13 লাখেরও বেশি। আবার আগের বছরের শিক্ষার্থীও আছেন যারা সেবার ভর্তি হতে পারেনি কোথাও। এরই মধ্যে এবারই প্রথম 20টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে। 100 নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য মোট 3টি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পাবেন। এবার বিভাগ পরিবর্তনের জন্য আগের মতো আলাদা পরীক্ষা হবে না। গুচ্ছ পদ্ধতির টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে কোনো কাউকে ভর্তি করা হবে না। আমরা একটা রেজাল্ট করে দেব, স্কোর করে দেব। প্রত্যেক শিক্ষার্থী তার রোল নাম্বার এগেনিস্টে এই পরীক্ষায় কত নম্বর পেল, মোট কত পেল এবং বিষয়ভিত্তিক কত পেল, পদার্থবিজ্ঞানে, রসায়নে, বাংলায় আলাদা আলাদা করে নাম্বার দিয়ে দেব। এইটা দেওয়ার পরেই আমাদের এই কেন্দ্রীয় যে ভর্তি পরীক্ষা কমিটি বা এটা বিলুপ্ত হয়ে যাবে। এরপরের কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। এমন পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা কবে হবে তা নিয়েও রয়েছে সংশয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে ঝুঁকি নিতে চাচ্ছেন না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়, কলেজ, সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, তারপরে আমাদের এই পরীক্ষার ব্যাপারটা চিন্তা করব। অর্থাৎ স্বাভাবিক পরিস্থিতি না হওয়া পর্যন্ত আমরা পরীক্ষার ব্যাপারে সময় নির্ধারণ করছি না। একই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও। সব দিক বিবেচনায় নিয়ে বিভাগীয় প্রধানরা আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন কবে হবে ভর্তি পরীক্ষা। মোটা দাগে কিছু নীতিমালা তো ইতিমধ্যেই প্রণীত হয়েছে, সেগুলো আমাদের পরীক্ষার্থীরা জানে। তো এখন উচ্চ মাধ্যমিক স্তরের ফলাফল নতুন পরিস্থিতিতে নতুন মানদণ্ডে প্রকাশিত হলো। এখন দিনবৃন্দ বসে দেশের সার্বিক প্যান্ডেমিক পরিস্থিতি পর্যালোচনা করে পরীক্ষার তারিখ নির্ধারণ করবেন। তো এতটুকু ধৈর্য ধরে আমাদের সকলকে অপেক্ষা করতে হবে। এদিকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে শর্ত দেওয়া হয়েছিল, অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় সেগুলো মানতে রাজি না হয় একাডেমিক কাউন্সিলের সভায় আলাদাভাবে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। এবার গালফ অয়েলের সৌজন্যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজের খবর। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি মেহেদী হাসান মিরাজের, আর তাতেই চট্টগ্রামে বঙ্গবন্ধু টেস্টের দ্বিতীয় দিনে রানের পাহাড়ে চাপা পড়েছে উইন্ডিজ। দিন শেষে টাইগারদের বিপক্ষে 355 রানের পিছিয়ে ক্যারিবীয়রা। উইন্ডিজ এদিন তুলেছে 2 উইকেটে 75 রান। এই উদযাপনে দিনটি মেহেদী হাসান মিরাজের ডায়েরিতে বিশেষ হয়ে থাকলো। স্বপ্নে দেখা, অনেক দামে কেনা যেন একটি দিন। সাগরিকায় এই মুহূর্তটি মেহেদী মিরাজ হয়তো কখনোই ভুলবেন না, কারণ এটি যে টেস্টে তার প্রথম সেঞ্চুরি। সকালে সূর্য কি সবসময় সারাদিনের সঠিক পূর্বাভাস দেয়? চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে শুরু দেখে সন্দেহ হতেই পারে যে কারো। স্কোরবোর্ডে এদিন 6 রান উঠতে না উঠতেই সাজঘরে ফিরে যান লিটন। তার ব্যাট থেকে আসে 38 রান। এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে সপ্তম উইকেটে 67 রান যোগ করেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে আসার টেস্টে ক্যারিয়ারের 25তম অর্ধশতকেই তার অর্জন। সুপার সাকিব মাঠ ছাড়েন 68 রান করে। সাকিব ফিরে গেলেও মিরাজই হাল ধরেন। তাইজুল এবং নাইমের সঙ্গে পার্টনারশিপে দলের খাতায় রান বাড়ান একটু একটু করে।
তাইজুল 18 এবং নাইম 24 রানে প্যাভিলিয়নে ফেরেন। তখনও এক প্রান্তে অবিচল মিরাজ বন্ধু মুস্তাফিজকে নন স্ট্রাইকে রেখে তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ব্যক্তিগত 103 রানে। স্কোরবোর্ডে ততক্ষণে জমা পড়েছে 430 রান। উইন্ডিজের জোমেল ওয়ারিকান 4 ও রাকিম কর্নওয়াল নেন 2 উইকেট। পাহাড় সমান লক্ষ্যে ব্যাট করতে নেমে মুস্তাফিজে আবদ্ধ ক্যারিবীয়রা। তার পেসে পরাস্ত হয়ে 24 রানেই নেই সফরকারীদের 2 উইকেট। ক্যাম্বেল ও মোসেলেইকে তুলে নেন দাফিজ। তৃতীয় উইকেটে সফরকারীদের কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা। অধিনায়ক ব্রাথওয়েট ও এনক্রুমা বোনার মিলে তোলেন 51 রান। ব্রাথওয়েট 49 ও বোনার 17 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। সফরকারীদের সংগ্রহ 2 উইকেটে 75। শুভ দেবনাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। বাজেটের বিরতি নিচ্ছি, এরপর জানিয়ে ফিরছি। অভিজিৎ হত্যা মামলার রায় 16 ফেব্রুয়ারি। দিনাজপুরে ট্রাক চাপায় মা ও শিশু কন্যার মৃত্যু। সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা, সাজা 50 জনের। কৃষি গবেষণা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বললেন প্রধানমন্ত্রী। টিকার জন্য 1.5 লাখ মানুষের নিবন্ধন। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়। মিরাজের সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টে রানের পাহাড় বাংলাদেশের। বিরতির পর ফিরে এসে আরো একবার স্বাগত নিউজ আওয়ারে। ব্লগার অভিজিৎ হত্যা মামলার রায় ঘোষিত হবে আগামী 16 ফেব্রুয়ারি। বৃহস্পতিবার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান রায়ের জন্য এই দিন ধার্য করেন। এর আগে গত বুধবার রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর গোলাম সরওয়ার খান জাকির যুক্তিতর্ক শেষ করেন। ওই দিন আসামি পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করলেও তা শেষ হয়নি, আর তাই বৃহস্পতিবার অসমাপ্ত যুক্তিতর্কের জন্য দিন রেখেছিলেন আদালত। গত 20 জানুয়ারি মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। রাষ্ট্রপক্ষে 34 সাক্ষীর মধ্যে মোট 28 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সম্প্রতি আল জাজিরা টেলিভিশনে প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামের প্রতিবেদনকে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে এর প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় বক্তারা জানান, আল জাজিরার এই প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এটি প্রকাশের জন্য টেলিভিশনটিকে ক্ষমা চাওয়ার পাশাপাশি দেশে এর সম্প্রচার বন্ধের দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা। মানববন্ধন শেষে ডেভিড বার্গম্যানের কুশপুত্তলি ও আল জাজিরার পোস্টারে আগুন দেয় সংগঠনটি। একই সময়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নামে আরও একটি সংগঠন আল জাজিরা প্রতিবেদনটি প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছে। বিএনপির অগণতান্ত্রিক আচরণ এবং ষড়যন্ত্রের রাজনীতি দেশে গণতন্ত্র বিকাশে প্রধান বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিদেশে এখনও গণতন্ত্র ও উন্নয়ন বিরোধী অপশক্তি সক্রিয়। এই অপশক্তি মোকাবেলায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সকালে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সরকার নাকি দেশকে বিরোধী দল শূন্য করতে চায়। প্রকৃতপক্ষে জনগণ বিএনপিকে একটি দায়িত্বশীল ও শক্তিশালী গঠনমূলক বিরোধী দল হিসাবে দেখতে চায়। গণতন্ত্রের পথে এগুতে দরকার একটি জনমুখী এবং সক্ষম শক্তিশালী বিরোধী দল।
অনুমতি পেলেই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে গ্লোব বায়োটেক উদ্ভাবিত বঙ্গোভ্যাক্স ভ্যাকসিন, এমন তথ্য জানিয়েছেন ওই টিকা আবিষ্কারক টিমের প্রধান কাঁকর নাগ। তিনি জানান, ট্রায়ালের অনুমতি পেতে বিএমআরসিতে আবেদন জানানো হয়েছে বেশ কয়েকদিন আগে। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন বঙ্গোভ্যাক্সের আরেক আবিষ্কারক, তার সহধর্মিণী নাজনীন সুলতানা সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্য। বঙ্গোভ্যাক্স ভ্যাকসিনকে সবচেয়ে নিরাপদ দাবি করে কাঁকর নাগ বলেন, এতে মডার্নার মতো প্রযুক্তি উপরন্তু ন্যাচারাল কেমিক্যাল ব্যবহার হয়েছে। এই ভ্যাকসিন একটি ডোজই দিতে হবে বলে জানান তিনি। এ সময় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আশা প্রকাশ করেন, বঙ্গোভ্যাক্স শিগগিরই বাজারে আসবে। এই ভ্যাকসিন প্রয়োগ করলে এই ভলান্টিয়ারদের ম্যানেজমেন্টে কিরকম হবে, এর জন্য একটা পারমিশন দরকার বিএমআরসি এথিক্যাল রিভিউ কমিটির কাছ থেকে। তো এটি আমরা মডার্নার ক্ষেত্রে দেখেছি মাত্র 4 দিন লেগেছিল, আমাদের এখানে কিন্তু 3 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে। তো আমরা এখন পর্যন্ত আসলে কোনো রেসপন্স জানি না যে কখন এই আপডেটটা আমরা পাবো, কখন এই অনুমোদনটা পাবো। এই অনুমোদন পাওয়ার পরপরই আমরা কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে পারবো। মুজিব বর্ষের মধ্যেই তারা এই ভ্যাকসিন পরিপূর্ণভাবে জনগণের জন্য উন্মুক্ত করতে সক্ষম হবেন বলে তারা আশা করেছেন। আমি আশা করি যে খুব সহসা ইনশাআল্লাহ এই ভ্যাকসিন জনগণের জন্য আমরা দিতে সক্ষম হব। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে, সমস্ত অ্যানালাইসিস ট্রায়াল সেগুলো সম্পন্ন করে টিকাদানের জন্য প্রস্তুত সারা দেশ। এরই মধ্যে অনেকেই নিবন্ধন করে ফেলেছেন। 30 জানুয়ারি থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত দেখে নেব। সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেই হচ্ছে এ জেলার ভ্যাকসিনের প্রধান সেন্টার। হাসপাতালের উপপরিচালক হিমাংশু রায় জানান, বহির্বিভাগের 5ম তলায় মোট 12টি বুথ থেকে ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম দফায় পুরো জেলায় 3 লাখ এবং সিলেট নগরীর জন্য 38,000 ডোজ ভ্যাকসিন প্রস্তুত রয়েছে। কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে। রাজশাহীতে ভ্যাকসিন দেওয়ার সব কার্যক্রম সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস। প্রথম পর্যায়ে 1,80,000 মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। ভ্যাকসিন নেওয়ার বিষয়ে জনগণকে উদ্বুদ্ধকরণ প্রচার প্রচারণামূলক কর্মসূচি না থাকলেও সচেতন নাগরিক ভ্যাকসিন নিতে আগ্রহী। করোনা ভ্যাকসিন যে বাংলাদেশ এত তাড়াতাড়ি পাবে এটা আমার কল্পনার বাইরে ছিল। আমরা পেয়েছি, আমাদের সরকার চেষ্টা করছেন, তাই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। যদি আমাদের শরীরে অন্য কোনো না থাকে, সমস্যা না থাকে, তাহলে তো নিতে আমাদের কোনো অসুবিধা নেই। কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগের কাছে পৌঁছে গেছে 60,000 করোনার ভ্যাকসিন। তবে কোথায় কিভাবে নিবন্ধন করতে হবে এখনো জানেন না অনেকেই। প্রচারণাও নাই, কোনো মাইকিং হচ্ছে না। জানলে তো করব, জানি না তো কিভাবে করতে হবে। বগুড়ায় করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য 45টি টিমকে প্রস্তুত করা হয়েছে। জেলার 15টি কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে বগুড়া সদরের মধ্যে 250 শয্যার মোহাম্মদ আলী হাসপাতাল, সজিমেক হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল ও জেলা পুলিশ হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভ্যাকসিন দেওয়া হবে। জেলা সিভিল সার্জন জানান, যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তাদেরকে উপজেলা পর্যায়ে আইসিটি থেকে সহযোগিতা দেওয়া হবে। সকল মুক্তিযোদ্ধা একযোগে টিকা নেবে আর কি। কখন কিভাবে ভ্যাকসিন নিতে হবে এখনো জানেন না ব্রাহ্মণবাড়িয়ার অনেকেই। টিকাটা আসলে মানুষের উপকার হবে, ভালো হবে, এটা কখন আসবে এটা খোঁজখবর নিতে হবে। এছাড়া অনলাইন নিবন্ধন নিয়েও বিপাকে পড়েছেন কেউ কেউ। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন হলেও হাল ছাড়া যাবে না। আলোচনা চালিয়ে যেতে হবে। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে দেখা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। এ সময় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন তিনি। Regarding the Rohingya remains the same. The United States has enormous admiration for Bangladesh for opening its heart and borders to this persecuted community. And Bangladesh has shouldered this enormous burden for too long. Again, that pressure needs to be put where it belongs, which is in Rangoon and Myanmar. And that whether that's more difficult now, it would certainly seem to be, but we're not going to give up. We're going to continue to work together on that issue.
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো মাঠেই হাট বসতে দেয়া হবে না, জানিয়েছেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। বঙ্গবন্ধু শতবর্ষ উপলক্ষে আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার বিষয়ে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। দক্ষিণ সিটির উদ্যোগে মধুমতি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো এই আয়োজনে অংশ নেবে ৭৫টি ওয়ার্ডের ৬৩টি ফুটবল দল, আর ক্রিকেটে অংশ নেবে ৬৪টি দল। নকআউট পদ্ধতিতে হবে পুরো প্রতিযোগিতা। মেয়র আরও জানান, করোনাকালেও বিশ্বের অন্য দেশের তুলনায় গণতন্ত্রের উন্নয়নের মাপকাঠিতে কয়েক ধাপ বেশি এগিয়েছে বাংলাদেশ। বলেন, অবৈধ দখলে থাকা মাঠগুলো উদ্ধার করা হবে নতুন প্রজন্মের মানসিক বিকাশের স্বার্থে। দিনাজপুরে ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী মা ও শিশু কন্যার মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালক। বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর রংপুর সড়কের আনসার ক্লাবের সামনে একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশা যাত্রী মা শিল্পী বেগম এবং তার 4 বছরের শিশু সুয়ামণি। দুর্ঘটনায় গুরুতর আহত অটোরিকশার চালককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় পাগলা নন্দলালপুরের রেল ক্রসিংয়ে ট্রেন ও প্রাইভেট কারের সংঘর্ষে গাড়ি চালক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। আর এবছরের প্রতিপাদ্য, ক্যান্সারের বিরুদ্ধে আমরা আছি, থাকব। দিবসটি উপলক্ষে ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড রাজধানী সহ সারা দেশে নানা কর্মসূচির মাধ্যমে সচেতনতার কাজ করেছে। বিশ্ব ক্যান্সার দিবসে আলোচনা সভার আয়োজন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। মানুষকে সচেতন করা গেলে দেশে ক্যান্সার রোগীর সংখ্যা 1/3 কমিয়ে আনা সম্ভব বলে মত দেন চিকিৎসকরা। পরে রোগীদের মধ্যে বিতরণ করা হয় খাবার ও উপহার সামগ্রী। প্রাথমিক পর্যায়ে যদি আপনি শনাক্ত করতে পারেন, তো শনাক্ত করলে তার 80% ক্যান্সার আজকাল কিওরেবল আর কি। এমনকি কিছু কিছু ক্যান্সার আছে যেটা আমরা 100% আমরা সেটা কিওরেবল করি, কারণ এখন কিন্তু শুধুমাত্র কেমোথেরাপির মধ্যে সবকিছু সীমাবদ্ধ নাই। দিবসটিতে শোভাযাত্রা হয়েছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। খাদ্যাভ্যাস পরিবর্তন এবং শৃঙ্খলিত জীবনযাপনে দুরারোগ্য এই ব্যাধি প্রতিরোধের আহ্বান জানান বিশেষজ্ঞরা। ফ্যাটি ডায়েট কম খাই, প্রতিদিন শাকসবজি ফলমূল বেশি করে খাই, তারপরে আর্লি ম্যারেজ যদি অ্যাভয়েড করি, এইগুলো অ্যাভয়েড করলে ক্যান্সারের সম্ভাবনা 3 ভাগে 2 ভাগ কমে যায়। করোনাকালে কিভাবে ক্যান্সার চিকিৎসাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং কি কি লিমিটেশন আছে আমাদের, সেগুলো নিয়েও আলোচনা করা হবে। সো বিকন ফার্মাসিউটিক্যালস এইসব বিষয়ে সবসময় সাথে ছিল, সাথে আছে এবং সাথে থাকবে। গাজীপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশেষায়িত হাসপাতালেও ক্যান্সার দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজে শোভাযাত্রা এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে সচেতনতামূলক প্রদর্শনী ও লিফলেট বিতরণ করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও হয় শোভাযাত্রা। হাসপাতালের ক্যান্সার বিভাগের প্রধান ডাক্তার সাজ্জাদ মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির। আমাদের এই দাতা পরিবেশ সবাই শোভাযাত্রা ও আলোচনা সভা করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোস্তফা কামাল আজাদ এবং বিশেষ অতিথি পরিচালক ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন। প্রতিবছর ক্যান্সার দিবসে আলোচনা সভা, সেমিনার সহ অন্য আয়োজন থাকলেও সচেতনতার উপরে গুরুত্ব দেওয়ার কথা বলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকরা। এর উদ্দেশ্য হচ্ছে সচেতনতা এবং শিক্ষার প্রসারের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে প্রতিরোধ মৃত্যুর হাত থেকে রক্ষা করা। শোভাযাত্রার পর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভায় রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মইনুল ইসলাম এবং বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দক্ষিণ জোনের এরিয়া ম্যানেজার রায়হানুল হক সহ চিকিৎসক ও নার্সরা অংশ নেন। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
আজ বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে দেশবাসীকে ক্যান্সারের বিষয়ে সচেতনতার লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের পক্ষ থেকে এক সচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার স্বপন বন্দ্যোপাধ্যায়। এ সময় বক্তারা বলেন, দেশে বছরে প্রায় 1.5 লাখ নতুন ক্যান্সার রোগী শনাক্ত হয় এবং এই রোগে মারা যান প্রায় 1 লাখ মানুষ। তাই ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতার উপর বেশি গুরুত্ব দেন তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ টিটু মিয়া, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, রেডিওথেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার আলিয়া শাহনাজ, সহযোগী অধ্যাপক ডাক্তার রাকিবউদ্দিন আহমেদ সহ অনেকে। একটি শোক সংবাদ। নটরডেম কলেজের সাবেক অধ্যক্ষ ফাদার জে.এস. পিশাতো আর নেই। বৃহস্পতিবার সকালে রাজধানীর রামপুরার মোরেও হাউসে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন 87 বছর বয়সী কিংবদন্তি তুল্য এই যাজক শিক্ষক। যুক্তরাষ্ট্রের নাগরিক ফাদার পিশাতো ইউনিভার্সিটি অব পোর্টল্যান্ড থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বেছে নেন যাজকের জীবন। পদার্থবিজ্ঞানের এই শিক্ষক দীর্ঘদিন নটরডেম কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। শেষ পর্যন্ত নটরডেম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন তিনি। নটরডেম কলেজের শিক্ষার্থীদের ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়েছে, শুক্রবার সকাল 9টায় ফাদার পিশাতোর মরদেহ ঢাকার তেজগাঁও চার্চে নেওয়া হবে। সেখান থেকে গাজীপুরে তাকে সমাহিত করা হবে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। এবার যমুনা ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2021 অনুষ্ঠিত হয়েছে। রাজধানী গুলশানের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। প্রধান অতিথি হিসেবে যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলুর রহমান সম্মেলনের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, ব্যাংকের পরিচালক শাহিন মাহমুদ, মোহাম্মদ সিরাজুল ইসলাম ভরসা ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। সম্মেলনে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল সালাম, মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, নূর মোহাম্মদ সহ বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। মানিকগঞ্জের কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন বোরো ধান আবাদে। এবছর মানিকগঞ্জে ধানের চারা যেমন ভালো হয়েছে, তেমন দামও কম। এছাড়া নির্ধারিত মূল্যে সারও পাওয়া যাচ্ছে, ফলে খরচ কম হওয়ায় কৃষকরা ঝুঁকছেন বোরো চাষে। এবছর মানিকগঞ্জ জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 47,000 হেক্টরের বেশি জমিতে। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবে বলে আশা করছেন চাষিরা। আর প্রতি মন ধান 1,1200 টাকায় বিক্রি করতে পারলে লাভবান হবেন তারা। বাইজিস্টের বিরতি নিচ্ছে আবারও, এরপর যা থাকছে। মিয়ানমারের অভ্যুত্থান ব্যর্থ করতে আহ্বান জাতিসংঘ মহাসচিবের। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত। মিয়ানমারের অভ্যুত্থান ব্যর্থ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। পাশাপাশি এ বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের ভূমিকা পালনকারী দেশগুলোকে সক্রিয় করতে ভূমিকা রাখার আশ্বাস দেন তিনি। এদিকে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে দেখব। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়ে অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, বিশ্ব সম্প্রদায়ের এটা নিশ্চিত করা উচিত যেন এই অভ্যুত্থান ব্যর্থ হয়। তিনি বলেন, নির্বাচনের ফল ও জনগণের ইচ্ছে উল্টে দেয়া পুরোপুরি অগ্রহণযোগ্য।
এটি দেশ শাসনের কোনো উপায় হতে পারে না। চীনের আপত্তির মুখে অভ্যুত্থান ইস্যুতে এখন পর্যন্ত কোনো বিবৃতি দিতে পারেনি নিরাপত্তা পরিষদ। তবে আলোচনা চলছে। গত সোমবার এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের রাষ্ট্র ক্ষমতা দখল করে সে দেশের সেনাবাহিনী। জারি করা হয় 1 বছরের জন্য জরুরি অবস্থা। আটক করা হয় অং সান সুচি, প্রেসিডেন্ট মিন উইন্ট ও ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের। পুলিশের দায়ের করা কয়েকটি মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে সুচিকে। এদিকে মিয়ানমারে যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক বেশ জনপ্রিয়। 5 কোটি 30 লাখ অধিবাসীর প্রায় অর্ধেকই ফেসবুক ব্যবহার করেন। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে ক্ষোভ যাতে ছড়িয়ে না পড়ে এমন আশঙ্কা থেকে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। এই সিদ্ধান্ত 7 ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে বলে জানায় দেশটির যোগাযোগ মন্ত্রণালয়। এছাড়া অভ্যুত্থানের দিন থেকেই দেশটিতে নিয়ন্ত্রণ করা হচ্ছে ইন্টারনেট পরিষেবা। মিয়ানমারের সেনা অভ্যুত্থান ও সূচি সহ নেতাদের আটকের বিরুদ্ধে জনগণের মধ্যে দিন দিনই বাড়ছে ক্ষোভ। কয়েকটি শহরে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করেছে সূচির সমর্থকরা। প্রতিবাদ কর্মসূচি শুরু করেছেন চিকিৎসক সহ কয়েকটি সামাজিক সংগঠনও। এ ঘটনায় নিন্দা জানিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে আসছে বিভিন্ন দেশ। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ। ক্লেমেন্স স্পোর্টস নিউজ এবার। করোনার কারণে 1 সপ্তাহ পিছিয়ে গেল নিউজিল্যান্ড বাংলাদেশ মধ্যকার 3 ওয়ানডে এবং সমান সংখ্যক টি20 সময়সূচি। শুধু বাংলাদেশ সিরিজ নয়, নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। পূর্ব ঘোষিত সূচি থেকে 1 সপ্তাহ পিছিয়েছে সিরিজটি, তবে ম্যাচের ভেন্যু সবই রাখা হয়েছে আগের মতন। প্রয়োজনীয় লজিস্টিক সমস্যার কারণে আনা হয়েছে এমন পরিবর্তন। ওয়ার্ল্ড কাপ সুপার লিগের 3 ওয়ানডে ও 3টি টি20 ম্যাচ খেলতে চলতি মাসের 23 তারিখ নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। প্রাথমিকভাবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষে অল্প কয়েকদিন অনুশীলনের পর 13 মার্চ থেকে ওয়ানডে সিরিজে খেলা শুরুর কথা ছিল। এখন পরিবর্তিত সূচিতে 20 মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি 2 ম্যাচ হবে 23 ও 26 মার্চ। ওয়ানডে সিরিজের ভেন্যুতে কোনো পরিবর্তন আসেনি। টি20 সিরিজের ম্যাচ 3টি হবে 28, 30 মার্চ ও 1 এপ্রিল। শেষ করার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা, সাজা 50 জনের। কৃষি গবেষণা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বললেন প্রধানমন্ত্রী। টিকার জন্য 1.5 লাখ মানুষের নিবন্ধন। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নয়। মিরাজের সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টে রানের পাহাড় বাংলাদেশের। অভিজিৎ হত্যা মামলার রায় 16 ফেব্রুয়ারি। দিনাজপুরে ট্রাক চাপায় মা ও শিশু কন্যার মৃত্যু। মিয়ানমারের অভ্যুত্থান ব্যর্থ করতে আহ্বান জাতিসংঘ মহাসচিবের। এই ছিল নিউজ আওয়ারের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। আর এটি নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার লিখে স্পেস দিয়ে AN লিখে পাঠিয়ে দিন 5959 নম্বরে।